হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আর আজকে আমি আপনাদের সাথে একদম সকাল থেকে দুপুর পর্যন্ত আমার রুটিনটা শেয়ার করব। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে আমার কাজগুলো ম্যানেজ করে থাকি কিংবা কিভাবে গুছিয়ে করে থাকি সেটাই শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন যাবে আপনার কাছে। আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না। এখানে কিছু মিহির কাপড় আছে, গতকালকে আমি ধুয়ে দিয়েছিলাম। এখানে যেহেতু একটা দড়ি তাই সব কাপড় আসেনি, তো আজকে কিছু দিলাম। 1-2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে যেহেতু প্রচুর রোদ। এখন আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। এখানে আমি আমার জন্য 1 কাপ চা তৈরি করেছি আর একটা পরোটা দিয়ে খাচ্ছি চা দিয়ে। আর মিহি এখনও ঘুম থেকে উঠেনি। সকালের দিকে যেটা হয়, আমার তেমন কোনো ভারী নাস্তা করতে ইচ্ছে করে না, এরপরে তৈরি করতেও ইচ্ছে করে না, খুবই ঝামেলা লাগে সকালের নাস্তাটা। তো যাই হোক, খুবই সিম্পলি আমি সকালের নাস্তাটা করে থাকি। তো এখানে বসে আমার সকালের নাস্তা করতে খুবই ভালো লাগে। বাহিরে তাকিয়ে থাকি আমি সকালের নাস্তা করি। নাস্তাটা করা আমার শেষ হয়েছে। এখন আমি মগ আর প্লেটটা কিচেনে রেখে দিব। এরপরে দেখি মিহি ঘুম থেকে ওঠে কিনা, ওকে ডেকে দিব। আর ও ওঠার পরে, ও নাস্তা করার পরে ওকে হোমওয়ার্ক করাতে বসাবো। তারপরে ঘরে যে যাবতীয় কাজকর্মগুলো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন এটা সেটা, সেগুলো সবই করে নিতে হবে। এরপর আমি দুপুরে রান্না শুরু করব। এই যে মহারানী ঘুমাচ্ছে। আর জানলা দিয়ে খুবই সুন্দর রোদ আসে সকালের দিকে, আমার কাছে তো খুবই ভালো লাগে। মিহি ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে আমি নাস্তা দিয়েছি। তো এ ফাঁকে আমি প্রথমে আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। আমার বেডরুমটা ক্লিন করার পরে এখন আমি সামনের রুমে চলে আসলাম। আর মিহি নাস্তা করার পরে হোমওয়ার্ক করতে বসেছে। তো আমি সামনের রুমটা ক্লিন করে নেব, এরপরে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দেব, এরপরে মুছেও নেব।
সম্পূর্ণ ঘর আমার ক্লিন করা হয়ে গিয়েছে। আমি ঘর ঝাড়ুও দিয়েছি, এরপরে মুছেও নিয়েছি। এখন আমি পাপোশটা বিছিয়ে দিচ্ছি। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। কালকে দুপুরে আমি কিছু রসুন ভিজিয়েছিলাম, এগুলো আর ছিলা হয়নি। আসলে কালকে আমার আর প্রয়োজন হয়নি, সেজন্য আলসেমি করে আর ছিলা হয়নি। আজকে দুপুরে যেহেতু রান্না করব, রসুনের প্রয়োজন হবে, তাই প্রথমেই আমি সবগুলো রসুন ছিলে নিচ্ছি। এরপরে দুপুরে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব, এরপরে মিহির জন্য কলিজা ভুনা করব। আর লাউ রান্নাটা হচ্ছে আমার শাশুড়ির মতো করে করব। উনি যেভাবে রান্না করে ওভাবে খেতে খুবই ভালো লাগে। নরমালি আমরা যখন যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে দেখা যায় মিহির বাবা মোটেও খেতে চায় না, বলে যে ভালো লাগে না, আমার মতো করে কেন রান্না করনি। তো আজকে ভাবলাম ওনার মতো করে রান্না করি। আর এমনিতেই ওনার হাতের লাউ রান্না অনেক টেস্টি হয়, জানি না আমারটা ভালো হবে কি না, তারপরও আমি উনি যেভাবে করে সেভাবে করব। আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব উনি কিভাবে লাউটা রান্না করে। এখন আমি চিংড়ি মাছগুলো ভিজিয়ে দিচ্ছি, এরপরে মিহির জন্য কলিজা ভিজিয়ে দিচ্ছি। মিহি আবার কলিজা খেতে অনেক বেশি পছন্দ করে। প্রথমেই আমি গোটা লাউটা ভালোভাবে ছিলে নেব, এরপরে ক্লিন করে নেব। লাউটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, এরপরে কাঁচামরিচ কেটে নিচ্ছি। উনি কাঁচামরিচ দিয়ে রান্না করে আর হাতে মাখিয়ে তারপরে রান্না করে। প্রথমে তেল দেয় না, শেষের দিকে তেলটা দেয়। তো দেখা যাক আপনাদের কাছে ভালো লাগে কিনা। আর যেটা সত্য কথা, এভাবে লাউ রান্না আর নর্মালি মশলাপাতি কষিয়ে লাউ রান্না অনেক তফাৎ। আমার কাছেও এটাই ভালো লাগে, আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন। তো আমি যে পাত্রর মধ্যে রান্না করব সেই পাত্রর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ, লবণ, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া সেগুলো সবই দিয়ে দিচ্ছি। আর আদা রসুনটা আমি এখন দিতে ভুলে গিয়েছি, আপনারা আদা রসুনটা এখন দিয়ে দিবেন, আমি আবার পরে দিয়েছিলাম। তো যা যা গুঁড়া মশলা দিতে হয় সবই দিয়ে দিলাম, এরপরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি এখানে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করিনি আর তেলও ব্যবহার করিনি, তেলটা আমি শেষের দিকে দিব। এটা ভালোভাবে মাখানো হয়েছে, এরপরে সামান্য করে একটু পানি দিচ্ছি। এখন আমি এটা চুলার মধ্যে বসিয়ে দিব। চুলার মধ্যে পাত্রটা আমি বসিয়ে দিলাম। একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি, জাস্ট একটা বলক আসলেই হবে। একটা বলক চলে এসেছে। আমি যে আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম সেটা আমার এই মুহূর্তেই মনে পড়েছে, তাই আমি এখন 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আর এটা ভালোভাবে কষাতে হবে না, আমি আবারও বলছি, জাস্ট বসিয়ে দেওয়ার পরে একটা বলক আসলেই হয়ে যাবে। এরপরে আমি লাউটা দিয়ে দিব। লাউটা দেওয়ার পরে এখানে আর কোনো পানি ব্যবহার করতে হবে না, লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লাউটা সম্পূর্ণভাবে হওয়া পর্যন্ত। লাউটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে এরকমই থাকতে হবে। এখন আমি এর মধ্যে তেল দিব, রসুন আর তেল বাগাই দেব। লাউটা নামিয়ে নিচ্ছি।
এরপরে আমি এখানে রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিলাম। আর তেল আর রসুনটা এখন আমি লাউর মধ্যে ঢেলে দিচ্ছি। এভাবে লাউটা রান্না করলে যেটা হয়, আলাদা একটা ফ্লেভার আসে লাউ থেকে। মিহির বাবা এভাবে লাউ রান্না করলে বেশি পছন্দ করে। এরপরে বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা বেশি দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে। লাউ রান্নাটা এখন সম্পূর্ণভাবে রেডি। আপনারা এভাবে একবার হলো ট্রাই করবেন আর আপনারা আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আমি কলিজাটা বসিয়ে দেওয়ার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে কলিজাগুলো দিয়ে দিলাম। আমি এখানে অল্প করে প্লেটের মধ্যে লাউ নিয়েছি। এভাবে লাউ রান্না করার পরে প্লেটে করে গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। লাউ রান্নাটা সত্যি অনেক টেস্টি হয়েছে। আপনারা একবার হলো ট্রাই করবেন। কলিজা ভুনাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আমার আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।